হ্যালো স্টুডেন্টস, অর্গ্যানিক বেসিক স্ট্রেংথের আলোচনা কন্টিনিউ করছি। আমাদের অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোম্যাটিক অ্যামিন কমপ্লিট হয়েছিল। আজকে আমরা অ্যামিডিনস নিয়ে আলোচনা করব। অ্যামিডিনসটা খুবই সামান্য, খুব বেশি আলোচনা নেই এখানে। এরপরে আমরা প্রেফার্ড সাইটস অফ প্রোটোনেশন এবং ফিজিবিলিটি অফ রিয়াকশন, এই দুটো জিনিস দেখে নিয়ে আমাদের এই পার্টিকুলার টপিক শেষ করব, অর্গ্যানিক অ্যাসিড বেস স্ট্রেংথ, এবং তার সঙ্গে সঙ্গে জিওসি অর্থাৎ জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রিটাও আজকে কমপ্লিট হবে। এবার অ্যামিডিনসগুলোর মধ্যে অ্যামিডিনসদের সাধারণ সংকেত আগে বলেছিলাম, সি ডাবল বন্ড এনএইচ থাকে একটা, আর একটা NH2 থাকে। এখন এই দুখানা নাইট্রোজেনই তাদের লোন পেয়ার ডোনেট করার তাদের ক্ষমতা থাকে, যদিও কম বেশি হয় সেটা। আমরা এই নাইট্রোজেনটাকে A বলছি আর এটাকে B বলছি। এখন A বলে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেন অ্যাটমটা আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড এবং লোন পেয়ারটা ডিলোকালাইজড কেন? দেখতেই পাচ্ছি যে নাইট্রোজেনের লোন পেয়ার প্লাস এম এফেক্ট তো ওর থাকেই, তো ডিলোকালাইজড হতে পারছে। আর আমরা যদি বিটাকে যদি খেয়াল করি তাহলে দেখব বিতেও নাইট্রোজেন অ্যাটম হচ্ছে sp2, কিন্তু লোন পেয়ারটা এখানে লোকালাইজড। নিশ্চয়ই লোকালাইজড হবে, কারণ এ যখন লোন পেয়ার এইদিকে ডোনেট করছে তখন এর ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, ঠিক আছে? এই লোন পেয়ার উল্টো দিকে যাওয়ার কোনো চান্স নেই, লোন পেয়ার লোকালাইজড। আমরা এর আগেও অ্যালিফ্যাটিক অ্যামিন আলোচনা করার সময় বলেছিলাম যে যদি ডাবল বন্ডের NH থাকে তাহলে সেই নাইট্রোজেনের লোন পেয়ারটা লোকালাইজডই হয়। এবার এই দুটোতে হচ্ছেই অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি প্লাস এম গ্রুপ অফ NH2, প্লাস এম গ্রুপ অফ NH2 এটাও কাজ করছে, এবং এইটার ফলে যেটা হচ্ছে যে এই বি নাইট্রোজেনটাতে এ নাইট্রোজেনের প্লাস এম বি নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বা ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে। এক তো হচ্ছে এই কারণ, দ্বিতীয় হচ্ছে লোন পেয়ারটা লোকালাইজড, মানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি আবারও বেশি। এই দুটো কারণের জন্য আমরা বলবো যে কেবি ভ্যালু মানে বেসিক স্ট্রেংথ অবশ্যই বি এর অনেক বেশি দেন এ, ঠিক আছে? একটু আমি একটা শব্দ উচ্চারণ করলাম, প্রেফার্ড সাইট অফ প্রোটোনেশন। তো দেখো দুটো নাইট্রোজেন এখানে আছে যারা হচ্ছে H+কে মানে অ্যাসিডকে তাদের লোন পেয়ার ডোনেট করতে পারে। এবার যদি একটাই অ্যাসিডের আয়ন বা ওয়ান ইকুইভ্যালেন্ট যদি রিয়াকশান করতে আসে তাহলে দুজনের মধ্যে একজনই চান্স পাবে রিয়াকশান করার। সেক্ষেত্রে কে রিয়াকশান করবে? অবশ্যই যার বেসিক স্ট্রেংথ বেশি সে, অর্থাৎ বি। সুতরাং বি এই জায়গাটা হচ্ছে প্রেফার্ড সাইট অফ প্রোটোনেশন। যখন ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যাসিড আসছে রিয়াকশান করতে, তখন কোন বেসটা রিয়াকশান করবে? যে বেসটা বেশি স্ট্রং সেই বেসটা রিয়াকশান করবে, সুতরাং সেটা হচ্ছে প্রেফার্ড সাইট অফ প্রোটোনেশন বলে রাখলাম। এবার দেখো, তাহলে যদি তোমাকে এমনি কোয়েশ্চেন বলে যে এই দুটোর মধ্যে কেন এই নাইট্রোজেনটা কেন বেশি স্ট্রঙ্গার বেস কেন, তাহলে এক হচ্ছে লোন পেয়ার লোকালাইজড, দুই হচ্ছে প্লাস এম অফ NH2 গ্রুপ, দুটো কারণ, ঠিক আছে? এবার এটা ছাড়াও অন্য আরেকভাবেও তুমি ব্যাখ্যা করতে পারো। সেটা হচ্ছে আমরা যদি এরকমভাবে বলি, দেখো কম্পাউন্ডটা লিখছি RCNH2, আমরা কি করব? এর প্রোটোনেশন করব। যে কোনো বেসের যদি প্রোটোনেশন করি তাহলে কনজুগেট অ্যাসিড তৈরি হবে। আমি প্রথমে ডান দিকেরটাকে প্রোটোনেট করলাম, এই যে এখানে লিখে দিচ্ছি এটাকে প্রোটোনেট করেছি, তাহলে NH3+ হলো। এবার এই যে ক্যাটায়নটা তৈরি হলো মানে কনজুগেট বেস, একে স্টেবিলিটি দেওয়ার জন্য কে আছে? এই নাইট্রোজেন তার লোন পেয়ার তো লোকালাইজ, সে তো আর ওইদিকে দিতে পারবে না, মানে প্লাস এম দিয়ে স্টেবিলাইজ করতে পারবে না। শুধুমাত্র এই আর গ্রুপের একটা প্লাস আই কাজ করছে, প্লাস আই খানিকটা স্টেবিলিটি দেবে। কিন্তু আমরা যদি প্রোটোনেশন করি বিতে, তাহলে দেখব এই বিটা হয়ে গেল NHটা হয়ে গেল NH2+, আর এই দিকের যে নাইট্রোজেনটা এর যেহেতু প্লাস এম আছে, এ প্লাস এম দিয়ে স্টেবিলিটি দেবে, তাহলে এ পাচ্ছে প্লাস আই এর স্টেবিলিটি, এ পাচ্ছে প্লাস এম এর স্টেবিলিটি। এক তো প্লাস এম, দ্বিতীয় কথা হচ্ছে যে স্ট্রাকচারটা এখানে তৈরি হচ্ছে, দেখো এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, সিঙ্গেল বন্ড NH2, আর এইটা ডাবল বন্ডের NH2 হয়ে গেল, এনের মাথায় প্লাস চার্জ। এবার দেখো এরা দুজন হচ্ছে, বুঝতেই পারছো, ইকুইভ্যালেন্ট RS তৈরি করেছে। তাহলে ইকুইভ্যালেন্ট RS যদি তৈরি হয়, ইকুইভ্যালেন্ট RS দুটো নিশ্চয়ই বোঝা যাচ্ছে, স্টেবিলিটি অনেক বেশি। এক তো ইকুইভ্যালেন্ট RS
এর হচ্ছে প্লাস আই, তাহলে স্টেবিলিটি কার বেশি? কনজুগেট বেস স্টেবিলিটি যত বেশি হবে তত পার্টিকুলার ওই যে সাইডটা বেসটা সেটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে। তাহলে এক আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা করতে পারছি, দ্বিতীয় আমরা নর্মালি থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারছি যে বি হচ্ছে বেশি স্ট্রঙ্গার বেস দেন এ। হয়ে গেল। এইবার এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার অ্যামিডিন, এই অ্যামিডিনের একটা স্পেশাল টাইপ হয়। স্পেশাল টাইপটা কেমন? দেখো, অ্যামিডিন মানে এমন একটা কম্পাউন্ড যেখানে একটা NH2 গ্রুপ থাকবে, একটা ডাবল বন্ডেড NH থাকবে, মানে দুটো নাইট্রোজেন থাকবে, একটা sp2 ডিলোকালাইজড, একটা sp2 লোকালাইজড। এইবার অ্যালকিল গ্রুপটা যদি বাই এনি চান্স একটা NH2 গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়ে যায়, অ্যামিন দিয়ে রিপ্লেসড হয়ে যায়, অ্যালকিল গ্রুপ যদি একটা অ্যামিন দিয়ে রিপ্লেসড হয়ে যায়, এই যে পার্টিকুলার কম্পাউন্ড তৈরি হলো NH2 CNH NH2, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে গুয়ানিডিন। গুয়ানিডিন আমরা বলবো যে ইট ইজ দ্য স্ট্রংগেস্ট organic nitrogenous base। আমরা শুরুতে বলেছিলাম যে সব থেকে লিস্ট বেসিক হয় কারা? অ্যামাইডগুলো, তারপরে অ্যারোমেটিক অ্যামিনস, তারপরে অ্যালিফ্যাটিক অ্যামিনস, আর স্ট্রংগেস্ট হচ্ছে অ্যামিডিনস। অ্যামিডিনসদের মধ্যেও যত ভ্যারাইটি হয় আর কি, আমরা আর গ্রুপ চেঞ্জ করে করে বিভিন্ন অ্যামিডিন বা তার ডেরিভেটিভ বানাতে পারি। তো তার মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট হচ্ছে গুয়ানিডিন। যত অর্গ্যানিক বেস আছে, নাইট্রোজেনিয়াস বেস, তাদের মধ্যে স্ট্রংগেস্ট হচ্ছে গুয়ানিডিন। এখন যদি আমরা এই NH2টাকে, যদি ধরো এই যে হাইড্রোজেনগুলো আছে দুটো, এই দুটো হাইড্রোজেন যদি অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়, তাহলে যে কম্পাউন্ডগুলো তৈরি হবে, মিথাইল ইথাইল ধরো রিপ্লেসড হলো, তো আমরা বলবো যে সেই কম্পাউন্ডগুলো হচ্ছে গুয়ানিডিনের ডেরিভেটিভ, ঠিক আছে? আর যদি এইখানে ডিরেক্টলি মিথাইল ইথাইল প্রোপাইল এইসব হয়, আমরা বলবো এগুলো অ্যামিডিনের ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে অ্যামিডিনস ডেরিভেটিভ তারা হচ্ছে লেস বেসিক দেন গুয়ানিডিন ডেরিভেটিভস, ঠিক আছে? এইবার আমরা এখানে যেটা বলবো যে আমরা আবারও যদি এটাকে এ, এটাকে বি এবং এটাকে যদি সি বলি, অবভিয়াসলি যেটা লোন পেয়ার লোকালাইজড সেখানে অনেক বেশি স্ট্রঙ্গার হবে বেসিক ক্যারেক্টার, তাহলে সি এর বেসিক ক্যারেক্টার অনেক বেশি, আর এ আর বি এর সমান, কারণ দুটোই হচ্ছে NH2 NH2 sp2 ডিলোকালাইজড, একই রকম তাদের নেচার। তো এক হচ্ছে আমরা এইভাবে ব্যাখ্যা করলাম যে সিটা বেশি কী বলবো স্ট্রঙ্গার বেস। আবার আমরা কনজুগেট বেস বানিয়েও দেখতে পারি। আমরা যদি কনজুগেট বেস বানাই, কনজুগেট অ্যাসিড বানাই, যদি কনজুগেট অ্যাসিড অফ এই পার্টিকুলার কম্পাউন্ডটা গুয়ানিডিন, ঠিক আছে? আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি সি, মানে সিতে যদি কনজুগেট অ্যাসিড বানাই আমরা, মানে এখানে যদি NH2 প্লাস করি, তাহলে আমরা দেখব যে এটার তিনটে ইকুইভ্যালেন্ট আরএস তৈরি হচ্ছে। ইকুইভ্যালেন্ট আরএস তৈরি হচ্ছে লোকালাইজড লোন পেয়ার, সুতরাং বেসিক স্ট্রেংথ অনেক বেশি। তাহলে আমরা যেটা লিখছি এটা হচ্ছে, দেখো, দিস ইজ অ্যামিডিন আর NH2 NH2, এটা হচ্ছে গুয়ানিডিন। এবার এই অ্যামিডিনের ক্ষেত্রে আমি কী করছি, এই আর গ্রুপটাকে একবার লিখছি মিথাইল, আর একবার আমি আর গ্রুপটাকে লিখছি হাইড্রোজেন। আমরা বলতে পারি যে এরা হচ্ছে অ্যামিডিনের ডেরিভেটিভস। এখানে আর গ্রুপকে মিথাইল ছাড়া আমি অন্য কিছু ইথাইলও লিখতে পারতাম, যাই হোক। তো ধরো এবার এইখানে ধরো এই যে NH2 গ্রুপটা আছে না, এইটাকে, এটা তো প্রাইমারি অ্যামিন NH2, তো এটাকে আমি প্রাইমারি অ্যামিনের বদলে এরও একটা ডেরিভেটিভ নিলাম, NH2-র একটা H একটা মিথাইল দিয়ে রিপ্লেসড হয়ে গেল, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন হয়ে গেল। এবার বাদবাকি পোর্শনটা যেরকম ছিল সেরকম, NH এখানে NH2। এখন এই চারটে কম্পাউন্ডের মধ্যে যদি আমি কম্পেয়ার করি বেসিক স্ট্রেংথ, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এ, এটা বি, এটা সি এবং এটা ডি। প্রথম কথা হচ্ছে গুয়ানিডিন ডেরিভেটিভগুলো বেশি হবে, মানে স্ট্রেংথ বেশি হবে। কেন? কারণ হচ্ছে এই নাইট্রোজেনের, গুয়ানিডিন নাইট্রোজেনের এখানে প্লাস এম এফেক্ট কাজ করছে, যে হচ্ছে এই নাইট্রোজেনের বেসিক স্ট্রেংথ ইনক্রিজ করবে। এখানেও তাই, এই নাইট্রোজেন তার প্লাস এম দিচ্ছে, বেসিক স্ট্রেংথ ইনক্রিজ করবে। এরা কি করছে, প্লাস আই দিচ্ছে, প্লাস আই, এও ইলেকট্রন ডোনেট করছে কিন্তু প্লাস আই এফেক্ট, প্লাস আই এর থেকে নিশ্চয়ই প্লাস এম ডমিনেটিং। আর হাইড্রোজেন তো কিছুই দিচ্ছে না, প্লাস আইও দিচ্ছে না,
যদি এখানে হাইড্রোজেনের বদলে অন্য কোনো অ্যালকিল গ্রুপ থাকতো, মিথাইল, এখানে যদি ইথাইল, আইসোপ্রোপাইল, অমুক তমুক থাকতো, তাহলে আমরা বলতাম যে আরও বেশি প্লাস আই দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেনের কোনো প্লাস আই নেই। এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি আম্লিক? দুজনেই প্লাস এম দিচ্ছে, কিন্তু এর প্লাস এমকে আবার অ্যাসিস্ট করছে আর একটা প্লাস আই মিথাইলের, তাহলে সব থেকে বেশি ইলেকট্রন ডোনেটিং এটা, ঠিক আছে। তারপরে এটা, তাহলে আমরা বলবো যে কে বি ভ্যালু হচ্ছে ডি, তারপরে বি, আর এদের মধ্যে হচ্ছে সি এ, সরি এদের মধ্যে হচ্ছে এ সি। এখানে প্লাস আই আছে, এখানে প্লাস আইটা নেই, হাইড্রোজেনের প্লাস আই নেই। যদি এখানে ইথাইল ফিথাইল থাকতো তাহলে আমরা বলতাম যে সিটা তখন এর আগে চলে আসতো, কারেক্ট। আচ্ছা, আরেকটা দেখো, এটা 1 নম্বর যদি এক্সাম্পল হয়, 2 নম্বর হচ্ছে দেখো, এটা একটা গুয়ানিডিন ডেরিভেটিভ NH, আর তার দুদিকে নাইট্রোজেন সেকেন্ডারি ডাবল বন্ড NH, তার একদিকে NH2 একদিকে NH2 আছে, এখানে একদিকে সেকেন্ডারি একদিকে প্রাইমারি আছে, তো এখানে দুদিকেই সেকেন্ডারি, তো গুয়ানিডিনেরই একটা ডেরিভেটিভ হলো এটা। কিন্তু যদি আমি এরকম লিখি যে একদিকেই মাত্র NH থাকলো, আরেকদিকে এটা আর গ্রুপ হয়ে গেল, তাহলে এটা কিন্তু অ্যামিডিনের ডেরিভেটিভ হয়ে গেল, ঠিক আছে। আর সি NH2 এটার ডেরিভেটিভ হয়ে গেল এটা, ঠিক আছে। এবার এটার সঙ্গে আরও একটা কম্পাউন্ড বলছি, আচ্ছা একটু ভুল করলাম, এটা ডাবল বন্ড হবে। এবার যদি এরকম লিখি তাহলে আর এটা কিন্তু এই থার্ড কম্পাউন্ডটা কিন্তু এটা কোনো গুয়ানিডিন বা অ্যামিডিন ডেরিভেটিভ না, কারণ অ্যামিডিনে দুটো নাইট্রোজেন থাকতে হয়। আচ্ছা আমি একটু ভুল করি, এটা NH হবে, একটু কারেকশন করে নাও, NH দুটো থাকতে হয়, গুয়ানিডিনে 3টে থাকতে হয়, তো এখানে 3টে আছে, তো গুয়ানিডিন ডেরিভেটিভ, দুটো আছে অ্যামিডিন ডেরিভেটিভ, এটা সিম্পল একটা অ্যামিন, ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যামিন। আর যদি এরকম হয়, সিম্পলি এরকম, তাহলে প্রথম কথা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে গুয়ানিডিন, এটা গুয়ানিডিন ডেরিভেটিভ, এই নাইট্রোজেনগুলোর প্লাস এম আছে, সব থেকে বেশি এটা বেসিক, তারপরে এটা অ্যামিডিন। এবার এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে দেখবো যে এখানে এই নাইট্রোজেনটা পার্টিকুলার, এটা sp2 নাইট্রোজেন, কোথায় লিখি, এখানে লিখি sp2, এবং লোকালাইজড, এখানেও লোকালাইজড, কিন্তু এটা sp3। এবার কথা হচ্ছে যে তাহলে sp2 এবং sp3-র মধ্যে কে বেশি বেসিক হবে? বেসিক মানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি, লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি। sp3-র ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি বেশি, লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি। তাহলে আমরা যদি A B C D পরপর সাজাই, তাহলে আমরা বলবো যে KB হচ্ছে A B D অ্যান্ড C। সিতে যেহেতু sp2 নাইট্রোজেন একটু বেশি, মানে কি বলবো, বেশি ইলেকট্রোনেগেটিভ, তার ফলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি, লোন পেয়ার দান করার ক্ষমতা কম, তাই বেসিক স্ট্রেংথ কম। আচ্ছা আমরা যদি এখানে আরও একটা কম্পাউন্ড যদি অ্যাড করি, ধরা যাক এটা মুছে দিচ্ছি, ধরা যাক এরকম NH2 থাকলো, NH2 এখানে ডাবল বন্ড থাকলো, তাহলে কিন্তু আমরা বলবো যে এই যে নাইট্রোজেন, এবার কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ারটা এবার ডিলোকালাইজড হয়ে গেল। যেই ডিলোকালাইজড হয়ে গেল তখন আর এই নাইট্রোজেনটা, এটা NH2, এখানেও NH2 আছে যদিও, এটা যেমন sp3, ওটা তখন আর sp3 থাকলো না, এটা হয়ে গেল এবার sp2, যেহেতু রেজোনেন্সে অংশগ্রহণ করছে sp2 এবং ডিলোকালাইজড। তাহলে ডিলোকালাইজড sp2-র কী বলবো, লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কম হয়ে যাবে দেন লোকালাইজড sp2। তাহলে আমরা এই যে sp3 লিখেছি, অ্যাকচুয়ালি A B C D লিখলাম, তো D এর থেকে কম ছিল sp2 লোকালাইজড, তার থেকেও কম হয়ে যাবে sp2 ডিলোকালাইজড, তাহলে C এর থেকেও কম হয়ে গেল E, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল অর্ডার। আর এক্সাম্পল দেখে নাও, একটা বেনজিন রিং আছে, বেনজিন রিংয়ের সঙ্গে ধরা যাক NH, এখানে ধরো ডাবল বন্ডের NH একদিকে সিঙ্গেল বন্ডের NH2, তার মানে এটা কি হয়ে গেল, গুয়ানিডিন ডেরিভেটিভ, একটা sp2 লোকালাইজড আর দুটো ডিলোকালাইজড, একটা এটা প্রাইমারি একটা সেকেন্ডারি আছে, ঠিক আছে। আর একটা কম্পাউন্ড দেখো এরই মতন দেখতে,
যেখানেও একই রকম, শুধু মাঝখানে একটা কার্বন এসে গেছে। এইবার NH আর ডাবল বন্ড NH আর এখানে NH2। ঠিক আছে, কম্পেয়ার করবো কার কার মধ্যে আমরা, যেহেতু যেটা সব থেকে বেশি হচ্ছে বেসিক স্ট্রেংথ যার বেশি সেটারই কম্পেয়ার করব। তাহলে এটা এবং এটা, এই নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন, এই দুটোর উপর বেস করে আমরা এই দুটো কম্পাউন্ডের বেসিসিটি কম্পেয়ার করব। ঠিক আছে, এবার দেখো ভালো কথা একটা জিনিস লক্ষ্য করো, এই যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের এই যে NH2টা, এই NH2-র ফাংশন এখানেও যা এখানেও তাই, তাই এটা দিয়ে কম্পেয়ার করার কোনো মানে হয় না, একই মানে এখানে প্লাস এমটা দিয়ে দেবে, এ হচ্ছে প্লাস এম দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এই নাইট্রোজেনটা লোন পেয়ার এই রিংকেও দিতে পারে, মানে এই দিকেও ইলেকট্রনটা দিতে পারে। তাহলে এই NH-এর কাছে দুটো অপশান, আইদার ও লোন পেয়ার দেবে বেনজিন বলয়কে অথবা এই নাইট্রোজেনকে। তাহলে নাইট্রোজেনকে পুরোপুরি নিজের লোন পেয়ারটা ডোনেট করতে পারছে না, কারণ ওর কাছে দুটো অপশান আছে, ও ওপরেও দিতে পারে লোন পেয়ার, কিন্তু এই নাইট্রোজেনটা কিন্তু ওপরে মানে বেনজিন বলয়, কিন্তু ও আর এটা দিতে পারবে না। কী করে পারবে? লোন পেয়ারের পরে সিগমা তারপরে পাই হবে না তো, তাহলে লোন পেয়ারটা শুধুমাত্রই ও এই নাইট্রোজেনকেই দেবে। তাহলে এই নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি বেড়ে গেল। তাহলে আমরা বলবো এটা যদি A হয় এবং এটা যদি B হয়, তাহলে আমরা বলবো যে KB হচ্ছে B গ্রেটার দেন A। এবার একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো প্রোটন স্পঞ্জ বলে একটা কনসেপ্ট, মানে খুব একরকম আহামরি কিছু নয়, এমনি করলেই তুমি বুঝতে পারবে। একটা নাম দেওয়া হয়েছে, একটা সুন্দর একটা নাম দেওয়া হয়েছে প্রোটন স্পঞ্জ। স্পঞ্জ কী করে, জলের মধ্যে তুমি যদি টাচ করাও জাস্ট একটা স্পঞ্জকে, সঙ্গে সঙ্গে কী করবে, জলটাকে সোক করে নেবে, এতটাই ও অ্যাক্টিভ জলের প্রতি। তো সেরকম কিছু একটা এখানে বোঝানো হয়েছে। তো দেখো কী হচ্ছে, এখানে ধরো একটা NN ডাইমিথাইল অ্যানিলিনের মতন একটা সিস্টেম, NN ডাইমিথাইল অ্যানিলিন সেরকম, আবার এইখানটাতেও তাই আছে, মিথাইল, আর এই প্রত্যেকটা ওই অর্থ পজিশনগুলোতে আবার মিথাইল আছে। তাহলে এই মিথাইলগুলোর জন্য এই NME2 গ্রুপটা কী করবে, এই মিথাইলটার জন্য এই NME2 গ্রুপ এবং এই মিথাইলের জন্য এই NME2 গ্রুপ, এরা SIR ফিল করবে, রাইট? SIR যদি হয় তাহলে এদের যে লোন পেয়ারগুলো, এর যে লোন পেয়ার এবং এর যে লোন পেয়ার, তারা ডিলোকালাইজড হতে পারবে না বেনজিন বলয়ে ন্যাচারালি। যদি আউট অফ প্লেন হয়ে যায় তাহলে কী করেই বা হবে। এইবার আউট অফ প্লেন হয়ে লোকালাইজড হয়ে গেছে, ঠিক আছে, এই একটা লোকালাইজড লোন পেয়ার এবং এইখানে একটা লোকালাইজড লোন পেয়ার, এদের মধ্যে এইবার ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। যেহেতু ওরা ডিলোকালাইজড হয়ে নিচে আসতে পারছে না, ওইখানে রয়ে গেছে, এবার লোন পেয়ার রিপালশন হবে। এই যে রিপালশনটা হচ্ছে, এর কারণে কি হবে, পুরো সিস্টেম মানে ডিস্টেবিলাইজড হয়ে যাবে, খুবই আনস্টেবল হবে। এবার এ কি চাইবে, যে করে হোক এই লোন পেয়ার রিপালশন কমাতে চাইবে, কারণ তা না হলে তো সিস্টেমটাই আনস্টেবল হয়ে যাচ্ছে, সিস্টেমটাই তো তাহলে ডিস্ট্রয়েড হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ও কী চাইবে, ও চাইবে যে কোনো একটা নাইট্রোজেন একটা প্রোটন অ্যাকসেপ্ট করে নিক। প্রোটন অ্যাকসেপ্ট করার মাধ্যমে কী হবে, লোন পেয়ারটা ডোনেট করে দেবে। তাহলে দুজনের মধ্যে একজনের যদি লোন পেয়ার না থাকে, তাহলে এই লোন পেয়ার রিপালশন, এই ঝঞ্ঝাট খতম হয়ে যাবে, সিস্টেম স্টেবিলাইজড হবে। তো সেইটা করার জন্য কি হচ্ছে, এটা করলে পরে কি হয়, দেখো স্ট্রাকচারটা আমি আগে আঁকি, তাহলে বোঝানো যাবে। এর ধরো মিথাইল, এটা আবার একটা মিথাইল, এবার নাইট্রোজেন, মিথাইল, এখানে নাইট্রোজেন, এখানে মিথাইল, ঠিক আছে। এইবার ধরা যাক এই দিকের নাইট্রোজেনটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে ফেলেছে, প্রোটন ডোনেট করে ফেলেছে, তাহলে প্লাস চার্জ হয়ে গেল, কিন্তু এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে। কী করবে, এবার এই হাইড্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এর মাধ্যমে দেখো 1 2 3 4 5 6 মেম্বার একটা রিং তৈরি হয়ে গেছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যখন রিং তৈরি হয়, আমরা ওটাকে কী বলি, চিলেশন। তাহলে সেই চিলেশন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কী করবে, এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে অনেক বেশি স্টেবিলিটি দেবে। আর যখনই বেসের প্রোটনেশন হলো, তৈরি হলো কনজুগেট অ্যাসিড যদি অনেক বেশি স্টেবল হয়, তাহলে বেসের বেসিক স্ট্রেংথ অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ এই বেসটাকে H+-এর কাছাকাছি আনলেই সঙ্গে সঙ্গে ওই H+কে, মানে স্পঞ্জ যেরকম জল শোষণ করে, তেমনি এই কম্পাউন্ডটাও প্রোটনকে ওইভাবে অ্যাবস্ট্রাক্ট করে নেবে সঙ্গে সঙ্গে, মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড রিয়াকশান হয়ে যাবে। তাই জন্য আমরা বলবো যে এই পার্টিকুলার কম্পাউন্ডটা হাইলি বেসিক। বোঝানো গেল? এবার যা বললাম আমি একটু লেখার চেষ্টা করছি। তো
তো দেখো এখানে কি বলছি, প্রথম কথা হচ্ছে ডিউ টু SIR lone pair of n atoms cannot be delocalized in benzene ring। ঠিক আছে, তাহলে লোন পেয়ার repulsion exists which makes the system highly unstable। ঠিক আছে, প্রোটনেশন হয়ে গেল, প্রোটনেশন লিখে নাও এখানে, প্রোটনেশন হয়ে গেল, কনজুগেট অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে এবার কনজুগেট অ্যাসিড ইজ স্টেবিলাইজড বাই intramolecular hydrogen bonding chelation। ঠিক আছে, এর ফলে কি হয়ে গেল, যেহেতু হাইলি স্টেবল হয়ে গেল কনজুগেট অ্যাসিড, তাহলে বেসটার বেসিক নেচার বা বেসিক স্ট্রেংথ অনেক বেশি হয়ে গেল। সো দ্য বেস, বা সাপোজ এটাকে আমি নাম দিলাম A, সো A becomes highly basic। ঠিক আছে, এই ঘটনাকে প্রোটন স্পঞ্জ বলে, আর কিছু নেই এখানে, জাস্ট এটাই। এবার এরকম আরও একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে সেকেন্ড এক্সাম্পল এখানে লিখে রাখো, এটা A যদি হয়, সেকেন্ড এক্সাম্পল হবে B, সেটা হবে এরকম। আর ধরো এখানে নাইট্রোজেন আছে, ধরো এখানে নাইট্রোজেন আছে, এই দুটো নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার রিপালশন হবে, এবং তার ফলে এদের মধ্যে একজন হয়ে যাবে প্রোটোনেটেড, ঠিক আছে, আর অন্যজনের সঙ্গে করে নেবে হাইড্রোজেন বন্ড, অর্থাৎ প্রোটন স্পঞ্জ ওখানেও ঘটবে। আচ্ছা, এরপর বেশ কিছু এখানে স্ট্রাকচার লিখে রেখেছি। বিষয়টা হচ্ছে সাইট অফ প্রোটোনেশন, মানে কোন সাইটটাতে, কোন জায়গাটাতে প্রোটোনেশন ঘটবে। এখন ধরো এগুলো সবাই বেস হিসেবে কাজ করবে। যদি আমি এক্সেস অ্যাসিডের মধ্যে এদেরকে রিয়াকশান করিয়ে দিই, তাহলে যে কটা বেসিক সাইট আছে, একটা দুটো, মানে নাইট্রোজেনগুলো লোন পেয়ার ডোনেট করবে, তো প্রত্যেকটা নাইট্রোজেন অ্যাটম হচ্ছে একটা সাইট। তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনই কী করবে, অ্যাসিডকে তার লোন পেয়ার ডোনেট করবে। কিন্তু যদি অ্যাসিডের পরিমাণ যদি কম থাকে, যদি আমি 1 ইকুইভ্যালেন্ট অ্যাসিড রিয়াকশান করাই, 1 ইকুইভ্যালেন্ট মানে কি একটাই H+ আসবে রিয়াকশান করতে, তা এই কম্পাউন্ডে হবো ফার্স্টে, একটাই যদি H+ আসে, তাহলে সে দুটো নাইট্রোজেনের মধ্যে যে নাইট্রোজেনটা বেশি স্ট্রঙ্গার বেস, তাকেই নিশ্চয়ই চুজ করবে। বা যেখানে এখানে দেখো অনেকগুলো নাইট্রোজেন, এখানে দুটো আছে নাইট্রোজেন, এখানে ধরো 3টে আছে নাইট্রোজেন, তো যে নাইট্রোজেনটা সবথেকে বেশি স্ট্রং, সেই নাইট্রোজেনটাকেই H+ কী করবে, রিয়াকশান করার জন্য বেছে নেবে, যদি একটাই মাত্র H+ চলে আসে। তা আমাদের কোশ্চেন হচ্ছে ওটাই, যে একটাই যদি H+ এর সঙ্গে রিয়াকশান করানো হয় প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে কোন নাইট্রোজেনটা রিয়াকশান করবে, রাইট? তাহলে প্রথমটা দেখি, দেখো এটা পিরিডিন। আমরা জানি পিরিডিনের এই যে লোন পেয়ার সেটা লোকালাইজড, কিন্তু NH2 এই লোন পেয়ারটা ডিলোকালাইজড। এবার আমি খালি লোকালাইজড ডিলোকালাইজড এইগুলো বলবো, বা রিজনগুলো বলবো, কিন্তু রিজনগুলো এখানে আমি লিখবো না কিছু। তার পরিবর্তে আমি যেটা করবো, শুধুমাত্র আনসার যেটা, সেই নাইট্রোজেনটাকে আমি সার্কেল করে দেবো। ঠিক আছে, যদি একটাই H+ আসে, তাহলেও অবশ্যই এই পিরিডিন থেকে লোন পেয়ারটাকে নেবে। তো প্রত্যেকটা কেসে আমি শুধুমাত্র আনসারটাকে সার্কেল করব। ঠিক আছে, তোমরা এগুলো সব আগে কপি করে নাও। তারপরে সেকেন্ডটা দেখো, সেকেন্ডটায় আবারও এই নাইট্রোজেনটা, এটা লোকালাইজড, এটা ডিলোকালাইজড। আবারও আমি বলে দিচ্ছি আনসারটা, বলবো না বললাম, তাও আরেকবার দেখিয়ে দিলাম। সো দিস ইজ ডিলোকালাইজড। তোমরা এখানে নিচে রিজনগুলো লিখে ফেলবে প্রথমে, প্রত্যেকটাতে তোমরা A এবং B এরা দুটো করে নাম দেবে, তা রিজনগুলো কোনটা কী হচ্ছে লিখে দেবে। এখানে যেমন এটাতে হচ্ছে লোকালাইজড লোন পেয়ার, বিটাতে হচ্ছে ডিলোকালাইজড লোন পেয়ার, জাস্ট এটাই কারণ। এবার এখানটা দেখো, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন। এই নাইট্রোজেনটার যেহেতু এটা টারশিয়ারি এবং এখানে অর্থতে কিছু দুটো গ্রুপ আছে, তাহলে ও SIR দেখাবে। SIR যেই হয়ে গেল, তাহলে এই লোন পেয়ারটা হয়ে গেল, 1 লিখবো SIR, 2 লিখবো লোকালাইজড। SIR হয়ে গেল মানে লোকালাইজড হয়ে গেল, এটা ডিলোকালাইজড। তাহলে ওটাই হচ্ছে আনসার। একটাই যদি H+ আসে, ওইটাকেই
হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ওখানেই মানে অ্যাবস্ট্রাক্টেড হবে আর কি। এখানে দেখো এই নাইট্রোজেনটা, এটা দিস ইজ অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক, ওপরেরটা অ্যারোমেটিক, ডিরেক্টলি রিংয়ের সঙ্গে যুক্ত, নিচেরটা ডিরেক্টলি রিংয়ের সঙ্গে যুক্ত নয়, তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিনস আর স্ট্রঙ্গার বেস দেন অ্যারোমেটিক। পাঁচেরটা দেখো এই পার্টিকুলার নাইট্রোজেনটা, এটা ডিলোকালাইজড, এইটা লোকালাইজড, ঠিক আছে, এটা লোকালাইজড। ডিলোকালাইজড কোথায়? বেনজিন রিংয়ে অবশ্যই। যে লোকালাইজড সেটা হচ্ছে স্ট্রঙ্গার, তো আনসার সেটাই হচ্ছে। পিরিডিন আর পিরোল দুটো সিস্টেম একসঙ্গে ফিউজড, তো পিরিডিন অনেক বেশি স্ট্রঙ্গার, আমরা আগের ক্লাসেই দেখেছি, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কারণ কি? আবার এখানে লোকালাইজড এটা। আর পিরোলেটটা হচ্ছে, পিরোলেটটা ডিলোকালাইজড, তাও আবার অ্যারোমেটিসিটি গেইন করার জন্য, সুতরাং ওটা খুব, ওর লোন পেয়ার অ্যাভেলেবিলিটি খুবই কম হবে, ঠিক আছে। এবার দেখো এটা প্রাইমারি, এটা টার্সিয়ারি। অ্যারোমেটিকদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 2-3-1 বা 2-1-3 হয় না, শুধুমাত্র ইন্ডাকটিভ একটাই ফাংশনিং, তাই 3-21 হচ্ছে অর্ডার। সুতরাং টার্সিয়ারিটা বেশি স্ট্রঙ্গার এবং ওখানেই প্রোটোনেশন হবে। গুয়ানিডিন অবশ্যই এটা একটু আগে করলাম আমরা, যেটা লোকালাইজড, সেখানে প্রোটোনেশন হবে। এটা অ্যামিন, এটা দেখো অ্যামাইড টাইপের, ঠিক আছে, CH3CONH মানে অ্যামাইডের একটা ডেরিভেটিভ। তাহলে এবার দেখো এই যে পার্টিকুলার লোন পেয়ারটা, অ্যামিনের লোন পেয়ারটাও বেনজিনের দিকে ডিলোকালাইজড, এই লোন পেয়ারটা বেনজিনের দিকেও ডিলোকালাইজড হবে, আবার এই দিকেও ডিলোকালাইজড হবে। সুতরাং এই নাইট্রোজেনের ডিলোকালাইজেশন বেশি বলে এর লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বা ইলেকট্রন ডেন্সিটি অনেক কম, রাদার বেশি হচ্ছে এটা। তাহলে আমাদের আনসার হয়ে গেল দিস ওয়ান, ঠিক আছে। 10 নম্বর দেখো, 10 নম্বর দেখো কোনো এখানে রিং দেওয়া নেই, কিন্তু রিং নেই মানে এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক, ঠিক আছে। অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে কোনো মিথাইল নেই, তাহলে 231 হচ্ছে অর্ডার, 231। তো এটা সেকেন্ডারি, এটা হ্যাঁ অবশ্যই এটা টার্সিয়ারি। এই নাইট্রোজেনের দুটো বন্ড দেখা যাচ্ছে, আর একটা ধরো এখানে রয়েছে কিছু একটা মিথাইল আছে ধরো, এটা দিতে ভুলে গেছি, তাহলে এটা 3 ডিগ্রি হয়ে গেল, এটা 1 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোনটা বেশি স্ট্রংগেস্ট? কোনটা? 2 ডিগ্রি, 231 অর্ডার, তাহলে 2 ডিগ্রিতে আগে প্রোটোনেশন হবে। এখানে দেখো এই যে এটা এইটার মতোই, ঠিক আছে, এটার মতোই না, এটার মতো না, এটা তো অ্যারোমেটিক, এটা তো অ্যালিফ্যাটিক, ঠিক আছে, অ্যালিফ্যাটিক যদিও। এবারে এই যে নাইট্রোজেন, এর লোন পেয়ারটা ডিলোকালাইজড আর এর লোন পেয়ারটা লোকালাইজড, লোকালাইজড যখন তখন এটি আনসার, ঠিক আছে। লাস্ট এটা একই রকম, দেখো একই রকম বলতে এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটা ডিলোকালাইজড হয়ে যাচ্ছে আর এটা লোকালাইজড, তাহলে এটা হচ্ছে আনসার, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা চলে আসলাম আমাদের ভিডিওর একদম শেষ ভাগে, যেখানে আমরা পড়ব ফিজিবিলিটি অফ রিয়াকশান। আমরা অ্যাসিড স্ট্রেংথ কম্পেয়ার করার সময়ও শেষে আমরা ফিজিবিলিটি অফ রিয়াকশান পড়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে স্ট্রং অ্যাসিড সবসময় রিয়াকশান করবে কার সঙ্গে? সল্ট অফ উইক অ্যাসিডের সঙ্গে, এবং উইক অ্যাসিড তৈরি করবে। বেসগুলোর ক্ষেত্রেও একই জিনিস লিখে রেখেছি, দেখো স্ট্রং বেস রিয়াক্টস উইথ সল্ট অফ উইক বেস টু গিভ উইক বেস, ঠিক আছে। মানে স্ট্রং বেস রিয়াকশান করবে, তৈরি করবে উইক বেস। তাহলে এই যে রিয়াক্ট্যান্টগুলো দেওয়া আছে, এর মধ্যে আমাকে দেখতে হবে যে বেস কোনটা। যেখানে আমি দেখছি যে NH+Cl-, মানে এটা বেস নয়। একটা ছোটো এক্সাম্পল দিই, ধরো RNH2, এই যদি HCl এর সঙ্গে রিয়াকশান করে তাহলে কি তৈরি করবে? লোন পেয়ার ডোনেট করলো, তাহলে RNH3+Cl-। তো যেখানেই N এর মাথায় প্লাস হয়ে গেছে, তার মানে ও লোন পেয়ার ডোনেট করে দিয়েছে, তার মানে ও এই সল্ট তৈরি করে ফেলেছে। তার মানে আমার এই রিয়াকশানসগুলোতে এই ডান দিকে এগুলো সব হচ্ছে সল্টস, N এর মাথায় পজিটিভ চার্জ এবং সঙ্গে Cl-, সঙ্গে যদি Cl- বা ওই কাউন্টার অ্যানায়নটা নাও থাকে, নাইট্রোজেনের মাথায় প্লাস মানেই হচ্ছে ওটা সল্ট। আর যেখানে নাইট্রোজেন নিউট্রাল অ্যামিন কম্পাউন্ডে, সেখানে ওটা হচ্ছে বেস। তাহলে এই যে সল্টটা তৈরি হয়েছে, দেখো এই সল্টটার সঙ্গে তুমি এইটার কম্পেয়ার করো, তাহলে NH3+ থেকে মানে এই সল্টটা কোন বেস থেকে এসছে সেটা আমাকে বুঝতে গেলে কী করতে হবে? এখান থেকে একটা H+কে বাদ দিয়ে দিতে হবে, একটা H বাদ দাও,
এটা প্লাস বাদ দাও, তাহলে কি পড়ে থাকলো NH2, তার মানে এখান থেকে এসছে। তেমনি এই সল্টটা কোত্থেকে এসছে, H বাদ দাও প্লাস বাদ দাও, তাহলে পড়ে থাকলো কি Me3N থেকে এসছে। ঠিক আছে, তাহলে এবার দেখতে হবে যে তাহলে রিয়াকশানটা কী হচ্ছে। এই অ্যাসিড থেকে এই সল্ট তৈরি হয়েছে, রিয়াকশানটা কী হচ্ছে, অ্যাসিড কেন বলছি, বেস, এই বেস থেকে এই সল্ট তৈরি হয়েছে। যদি এদের মধ্যে রিয়াকশান হয়, যদি হয়, তাহলে কি হবে, এক্সচেঞ্জ হবে, মানে NH2টা এই যে পার্টিকুলার বেসটা এ হচ্ছে তার সল্ট তৈরি করে দেবে, তো NH3 প্লাস হয়ে গেল। আর এই যে সল্ট সে তৈরি করবে সেখান থেকে তার যে বেসটা, সেটা সল্ট অফ উইক বেস তৈরি করবে উইক বেস। তাহলে এই সল্ট থেকে বেস যখন তৈরি হলো তখন আমরা এই যে বেস তৈরি করলাম, H প্লাস বাদ দিলাম, নাইট্রোজেন কাউন্টার আয়ন বাদ দিলাম, তাহলে তৈরি হয়ে গেল বেস। এবার দেখতে হবে এই বেসটা এবং এই বেসটা, এই দুজনের মধ্যে কে হচ্ছে উইক। আমরা মিথাইলের ক্ষেত্রে আমরা জানি যে বেসিক স্ট্রেংথের অর্ডার হয় 2, 1, 3, তার মানে এটা প্রাইমারি, এটা যদি টারশিয়ারি হয় তাহলে 1 ডিগ্রি ইজ স্ট্রঙ্গার। তাহলে আমরা লিখবো এখানে যে এটা স্ট্রং বেস, আর এখানটায় লিখবো যে দিস ইজ উইক বেস। বোঝাতে পারছি আশা করা যায়। তাহলে যেহেতু স্ট্রং বেস রিয়াকশান করছে করে উইক বেস তৈরি করছে, যেটা আমাদের এখানে স্টেটমেন্ট, সুতরাং এই রিয়াকশানটা অবশ্যই সম্ভব হবে। রিয়াকশানটা যদি আমরা এরকম দেখতাম যে এদিকে উইক বেস আছে আর এদিকে স্ট্রং বেস আছে, তাহলে রিয়াকশান হবে না। ক্লিয়ার? তাহলে সবার আগে আমরা কি করব, রিয়াকশানটা লিখতে পারি, রিয়াকশানটা লিখেও করতে পারি, প্রোডাক্ট না লিখেও করতে পারি। প্রোডাক্ট না লিখতে চাইলে কি করতে হবে, এইখান থেকে কোন বেস এখানে আছে, সেটা কোন বেস থেকে এই সল্ট তৈরি হয়েছে সেটা বুঝতে হবে। যেহেতু এটা আমি বুঝতে পারছি ক্লোরাইড সল্ট মানে HCl এর সঙ্গে রিয়েকশন করা হয়েছে, আমরা কি করব, কাউন্টার আয়নটাকে বাদ দাও, এইখান থেকে আমরা যেটা বললাম একটা H প্লাস বাদ দেবো খালি, তাহলে পড়ে থাকবে কি দেখো, Et2NH পড়ে থাকবে না, H প্লাস বাদ দিলাম। তাহলে এবার এ বেশি স্ট্রং না এ বেশি স্ট্রং, সেকেন্ডারি অবভিয়াসলি বেশি স্ট্রং হবে, রাইট? তাহলে তৈরি হবে এইদিকে কোন বেসটা, এই বেসটা। এটা কি উইক এটার তুলনায়? না, উইক না, স্ট্রং, সুতরাং রিয়াকশানটা হবে না। আর যদি প্রোডাক্ট লিখে করতে চাই তাহলে প্রোডাক্ট লিখেও করতে পারো। তাহলে যেটা এখানে বেস হিসেবে আছে ওটার সঙ্গে ওটাকে প্রোটোনেট করে দাও, ওর সল্ট তৈরি হয়ে গেল, এর সঙ্গে H প্লাস জুড়ে দাও, এখান থেকে H প্লাস বাদ দাও, এই হচ্ছে রিয়াকশান। তাহলে এখানে H প্লাস জুড়ে দিলাম আর এখান থেকে H প্লাস বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেহেতু এটা প্লাস হয়ে গেল, এই Cl মাইনাস কাউন্টার আয়নটা এবার কোথায় চলে আসবে, এর কাছে চলে আসবে। আগেরটাতে আমি দেখাতে ভুলে গেছি, একই ব্যাপার। কাউন্টার আয়নটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই, ওই জন্য এটা আমি দেখাতে ভুলে গেছি। এবার এটা উইক বেস, এটা স্ট্রং বেস, তার ফলে রিয়াকশান হলো না। উইক বেস থেকে স্ট্রং বেস তৈরি হবে না। স্ট্রং বেস কী করবে, সল্ট অফ উইক বেস থেকে উইক বেসকে আলাদা করতে পারবে। এটা দেখো অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। ঠিক আছে, আমরা নর্মালি কি জানলাম যে অ্যালিফ্যাটিকগুলো বেশি স্ট্রঙ্গার হয় দেন অ্যারোমেটিক। এটা অ্যাকচুয়ালি এসছে কোত্থেকে, আমি আবারও রিয়াকশানটা যদি লিখে দিই, NH2টাকে NH3 প্লাস করে দাও, Cl মাইনাস অ্যাড করে দাও, আর এখান থেকে H প্লাস বাদ দিয়ে দাও, তাহলে PHNH2 মানে অ্যানিলিন। তো অ্যানিলিন তো হচ্ছে অ্যারোমেটিক, এটা তো অ্যালিফ্যাটিক, তাহলে অ্যালিফ্যাটিক নিশ্চয়ই স্ট্রং বেস, দেন অ্যারোমেটিক এটা উইক বেস, তাহলে রিয়াকশান হবে। পরেরটা দেখো, এটাও অ্যানিলিন থেকে তৈরি হওয়া, এটা আর এটা একই সেম জিনিস। তাহলে এই যে অর্থতে গ্রুপ আছে, এই গ্রুপটা কী করবে, SIP করবে না? SIP করলে কি হয়ে যাবে, কমে যাবে তো বেসিক স্ট্রেংথ। আচ্ছা, আমি আগে উইক না লিখে আগে এদিকে প্রোডাক্টটা লিখি, তাহলে NH3 প্লাস হয়ে গেল অর্থ পজিশানে মিথাইল, আর এখানে PHNH2। তা এ হচ্ছে উইক বেস, দেন অ্যানিলিন, অ্যানিলিনের থেকে উইক বেস, তাহলে এই রিয়াকশান হবে না। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন কি আসবে এখান থেকে পরীক্ষা, এরকম 4টে রিয়াকশান দেবে, দিয়ে বলবে যে এর মধ্যে কোন রিয়াকশানটা হবে না বা কোন রিয়াকশানটা হবে, যেরকমটা আমরা অ্যাসিড স্ট্রেন্থে করেছিলাম একই। দেখো এবার এইখানটা দেখো, নাইট্রোজেন টারশিয়ারি, এটা
তিনটে মিথাইল আছে, তিনটে মিথাইলের প্লাস আই আছে। এখানটায় দেখো নাইট্রোজেনের সঙ্গে যে গ্রুপটা আছে আমরা এমনিই বুঝে নিতে পারবো আর কি। এই যে CF3 ফ্লুরিন মানে মাইনাস আই, তো তিনখানা এরকম CF3 আছে, মানে টোটাল 9টা ফ্লুরিন আছে। তা 9টা ফ্লুরিনের এত স্ট্রং মাইনাস আই যে নাইট্রোজেনের লোন পেয়ার ডেন্সিটি সবই ও টেনে নেবে, তা নাইট্রোজেন তার লোন পেয়ার অ্যাভেলেবিলিটি একদমই কমে যাবে। ফলে এটা যে বেস থেকে এসে সেই বেসটাই হচ্ছে উইক বেস, ঠিক আছে। আমি তাও আরেকবার এটাকে লিখি, NH+ এবং CF3 হোল থ্রাইস N, এটা খুবই উইক বেস, ইনফ্যাক্ট ওটা বেস এর মতন আচরণই করে না। তাহলে এটা স্ট্রং বেস অবশ্যই, এবং এটা অবশ্যই উইক বেস, তাহলে এই রিয়াকশান হবে, ঠিক আছে। নাইট্রো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস আই দেখাবে এখানে মেটা পজিশনে। তাহলে এটা অ্যানিলিন থেকে এসছে, এই যে অ্যানিলিন, বুঝতে পারছি আমরা যে এখান থেকে ফাইনালি তৈরি হবে অ্যানিলিন। তাহলে অ্যানিলিন হচ্ছে স্ট্রং বেস আর এ হচ্ছে উইক বেস, কারণ এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তাহলে এটা যদি উইক বেস হয় আর এখানে যদি PH NH2 তৈরি হয় সেটা হয়ে যাবে স্ট্রং বেস, সুতরাং এই রিয়াকশান হবে না। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা আমাদের অর্গানিক অ্যাসিড বেস স্ট্রেংথ কম্প্যারিজন কমপ্লিট করলাম। এবার আমাদের জিওসির আন্ডারে ইলেকট্রনিক এফেক্টস হয়ে গেল এবং অ্যারোমেটিসিটি হয়ে গেল এবং তারপরে অর্গানিক অ্যাসিড বেস স্ট্রেংথ হয়ে গেল, অর্থাৎ জিওসি কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমরা আইসোমেরিজম শুরু করব। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আইসোমেরিজম বা সমবায়বতা এই টপিক নিয়ে। টাটা।